আচ্ছা, সবাই কি জয়েন করছেন? আজকের টপিক কি ছিল আজকের বলতে পারবেন? কে বলতে জানেন না আগে এটা বলেন। আজকের টপিক কি? যেমন সাধারণত আপনারা ক্লাস শুরুর আগে দিয়ে বলতে পারেন না যে আজকে আমি কি নিয়ে পড়াবো, পড়ানোর সময় বলতে পারেন, কিন্তু আজকের ক্লাসটা সম্পর্কে জানার কথা যে স্যার আমি বলি। না, আগে আমাদেরকে মেহেদি বলবে। মেহেদি বলেন, আজকের কি ক্লাস নিব আজকে আমরা? স্যার গতকালকে টপিক গুলো তো আমি শুনতে পারি নাই স্যার, আমি আসার সাথে সাথে আপনি স্যার খালি বলে চলে গেলেন। ওইগুলো নিয়ে আলোচনা করা হবে, তো যেগুলো কারো কাছে আজকে ক্লাসে দিয়েছে। কারো কাছে জিজ্ঞেস করছিলেন? স্যার জিজ্ঞেস করছি বলে বলতে স্যার এই করেছিলাম স্যার, মেসেজে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ওইভাবে আসলে স্যার আগের গুলো দিয়েছে স্যার। মানে আগের দিন বাইরে যেদিন ছিলাম ওইগুলো দিয়েছে স্যার, ওইগুলো মোটামুটি একটু দেখছি স্যার। আচ্ছা, গতকালকেরটা না আপনি জানলেন না, কিন্তু গতকালকের যেটা ক্লাস হওয়ার কথা ছিল, গতকালকেরটা কি জানেন আপনি? গতকালকে কি নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল? না স্যার। গতকাল কি নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল জানেন না? আচ্ছা, গতকালকে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা জানেন তো? স্যার এরকম কোনো কিছু শুনি নাই তো স্যার। গত পরশুদিন আপনি ক্লাস অ্যাটেন্ড করছেন? হ্যাঁ, পরশুদিন তার অ্যাটেন্ড করলাম স্যার। সবার শেষে আমি কোনো কিছু দিছিলাম যে দিয়ে বলছিলাম যেগুলো নিয়ে স্টাডি করার জন্য? হ্যাঁ স্যার, ওইগুলো তো ওই স্যার ওগুলো থেকে দেখে মানে কিছু দেখেছি স্যার। কয়টা দেখছেন আপনি? ওখান থেকে মনে হয় স্যার ৩টা সার্চ করেছিলাম স্যার। কোন তিনটা? স্যার একটু দেখে দেখে বলবো স্যার। আচ্ছা, তিনটা কেন করছেন, বাকিগুলা কেন করেন নাই? কি ধরনের সমস্যা ফেস করছেন আপনি? স্যার ওইভাবে আসলে ওরকম কোনো মানে সমস্যা ফেস করি নাই। মানে প্রয়োজন বোধ করেন নাই, অথবা সময়ের খুব না অভাব? স্যার, এরকমটা না তাহলে সময়ের খুব অভাব। স্যার, একটু ঝামেলার ভিতরে মানে ওইটাই চলতেছে তো, আর কি স্যার। সেটাই বলতেছি, ঝামেলা মানে হচ্ছে সময় নাই, সেটাই তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আহ, জুবাইর হোসেন, আপনি স্টাডি করছেন? স্যার আমি লাস্ট 3টা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, আমার কিছু প্রবলেম ছিল। আচ্ছা, হাবিব? স্যার আমিও স্যার 3টা ক্লাস অ্যাটেন্ড করি নাই। তার মানে আজকেও, মানে গতকালকে, আনিস, আমরা আজকে মনে করেন যে যারা একটু সিরিয়াস তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে শুনবো আজকে। আনিস আছেন? জি স্যার, আছি। আচ্ছা, আজকে আমাদেরকে আপনি মোটামুটি একটু এডুকেট করার চেষ্টা করবেন। প্রথমে আপনি বলেন হচ্ছে গিয়ে মেটা ডিসক্রিপশন এটা কি জিনিস? স্যার মেটাডিক ডিক্রিপশন আমি যে পরে বুঝলাম স্যার, এটা মোটামুটি অনেকটা ট্যাগের মতো স্যার। এটা কোথায় আমরা থাকে যখন বলতে স্যার ওই যে পারবেন? কোনো কিছু সার্চ করি। জি স্যার। এটা কোথায় থাকে এটা বলতে পারবেন? সার্চ করেন, হ্যাঁ বলেন, সার্চ করেন তারপরে। স্যার এটা মনে করলেন ওই যে আমরা সবগুলো তো মনে করেন আমরা ওই যে এসইও র্যাঙ্কিং করার জন্য ব্যবহার করি এগুলা। হ্যাঁ। এটা মানে অনেকটা ওই যে এখন ওই যে আমরা যে আচ্ছা, সার্চ করি। মেটা ডিসক্রিপশনটা আমরা আমরা দেখবো, আপনি আর একটু প্রপারলি ভালোভাবে বলতে পারবেন টাইটেল অপটিমাইজেশন নিয়ে। টাইটেল অপটিমাইজেশনটা কি, এটা বলেন আপনি। স্যার টাইটেল অপারেশন হচ্ছে স্যার, আমরা ওই মনে করলেন প্রথম যে আমরা ওই যে বিষয় নিয়ে সার্চ করি উপরে আমরা লিখি স্যার, এমন একটা ওয়ার্ড আমরা টাইটেল নিবো যেটা আমরা খুব সহজেই আমরা যারা আরো যারা সার্চ করবে নামটা উপরে দেখাই, এরকম একটা বিষয় স্যার। আচ্ছা, টাইটেলটা কোথায় দেখায় বলতে পারবেন? জি স্যার। টাইটেলটা কোন জায়গায় শো করে? এটা টাইটেল অপটিমাইজেশনটা সার্চ করেন, করার পর এটা মূলত কোন জায়গাটায় টাইটেলটা শো করে, এটা বলতে পারবেন টাইটেল? টাইটেলটা স্যার ওই যে আমরা সার্চ করি, সার্চ বার স্যার, সার্চ বারটা আছে সার্চ ইঞ্জিনে। আচ্ছা, দেখেন, এখন আমরা সার্চ করবো, এখন সার্চ সাধারণত হচ্ছে গিয়ে আহ, যদি ফ্যাশন হাউস কোম্পানি দিয়ে সার্চ করি, আপনাকে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে টাইটেল কোনটা বলতে পারবেন? স্যার এই যে এখানে ওই যে আপনার ওই যে ফ্যাশন হাউস বাংলাদেশ, তারপরে
ওই তারপরে মানে অনেকগুলো তো এই আছে কিছু এই মোটা জায়গাটার কথা মধ্যে, এই জায়গাটার মধ্যে শুধু এতটুকুর মধ্যে বলেন এটা কোন জায়গাটায় টাইটেল, এটা এখানে স্যার ওই টাইটেল স্যার ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, এটা স্যার বিডি ট্রেড ইনফো, তাই তো? পুরোটা মিলাই তো টাইটেল। স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে টাইটেল অপটিমাইজেশন কি জিনিস? টাইটেল অপটিমাইজেশনটা হচ্ছে যে আপনি এমন একটা টাইটেল এর মধ্যে এমন কিওয়ার্ড দিয়ে সিলেক্ট করবেন, লিখবেন এমন ভাবে যখন যাতে কিনা, স্যার হ্যাঁ, আপনার আহ, কেউ যখন সার্চ করবে সেই সার্চের উপর ভ্যালু, তো আপনাদেরকে সার্চের অ্যানালাইসিস গুলো শেখানো হয়েছে, তো অ্যানালাইসিস করে বের করবেন যে কোনটার উপর বেস করে মানুষজন বেশি সার্চ করে, তার উপর বেস করে আপনি টাইটেলটা নির্ধারণ করবেন যাতে সার্চে র্যাঙ্ক করলে বা ফার্স্টে যাতে আপনার টাইটেলটা শো করে, ঠিক আছে? ম্যাচিং যা হলে সেক্ষেত্রে হচ্ছে যে প্রায়োরিটিটা পাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন বলে। হ্যাঁ, যদি আমরা আরেকটু ভালোভাবে বলি, যে টাইটেল অপটিমাইজেশন, এটা আপনাদেরকে কেন দিছিলাম, যে আপনারা চাইলে সার্চ করলে এই অ্যান্সারগুলো পাওয়া যেতেন খুব সহজেই। হোয়াট ইজ টাইটেল অপটিমাইজেশন, যদি আপনারা এভাবে সার্চ করতেন তাহলে কিন্তু আপনাদেরকে দিয়ে দিত, একেবারে ছবি সহকারে দিয়ে দিছে। দেখেন ডান পাশে যেটা একটু আগে দেখলাম, দ্য 8 বেস্ট সফটওয়্যার প্রোগ্রামস, এইটা হচ্ছে কি টাইটেল, আর নিচেরগুলো হচ্ছে লেখা। আর এইখানে এসইও টাইটেল অপটিমাইজেশন সম্পর্কে একটা ছোট একটা ডেফিনেশন দিয়ে দিছে, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট সার্চ ইঞ্জিন ইউজ টু ডিটারমাইন whether or not your page is relevant to search query, whether or not your page is relevant to search query. In short, if you want to boost your ranking, you need to pay attention to SEO title optimization. যদি আপনি এটা র্যাঙ্ক করতে চান আপনার ওয়েবসাইটটাকে, সেই ক্ষেত্রে আপনাকে টাইটেল অপটিমাইজেশনের দিকে মনোযোগী হইতে হবে, ঠিক আছে? যাতে আপনার টাইটেলটা এমনভাবে, যেটা বললাম, যে এমনভাবে নির্ধারণ করবেন যে আপনার প্রথমে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন যে মানুষজন কোন কিওয়ার্ডগুলো বেস করে সবচেয়ে বেশি মানুষজন সার্চ করতেছে, এবং তার কেডিটা কম, ডিফিকাল্টিটাও কম, আবার সার্চের ভ্যালুটা বেশি, তার উপর বেস করে আপনারা এখানে টাইটেলটা নির্ধারণ করতে পারেন। এবং তাহলে সেক্ষেত্রে যদি আপনি এটা করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে খুব দ্রুত, ঠিক আছে? একটা শেষ লিখে নিয়েন এগুলো, অথবা আপনারা এখান থেকে সার্চ করলে জানতে পারবেন, না লিখে এখান থেকেও চাইলে নিতে পারবেন, কিন্তু আপনারা তো সেটা করবেন না, শুধু শুধু ক্লাসগুলো করতেছেন। আচ্ছা, আগে ইফাতের কাছে শুনি কোন চারটা আপনি পারেন না, কোন চারটা নিয়ে আপনি ডিফিকাল্টি ফেস করতেছেন? জি স্যার বলছি। স্যার একটা হচ্ছে ক্যানোনিকাল ইরর ফিক্স, এইটা। ক্যানোনিক্যাল, তারপরে অ্যাঙ্কর, হ্যাঁ এইটা। ওকে। তারপরে অ্যাঙ্কর টেক্সট রেশিও, কিওয়ার্ড ডেনসিটি, আর একটা হচ্ছে ইউজ দ্য সোশ্যাল শেয়ারিং বাটন। এই চারটা। কিওয়ার্ড ডেনসিটি তো আমি অনেক আগে আপনাদেরকে বলেই ফেলছিলাম সম্ভবত। হ্যাঁ স্যার, আপনি এটা বলেছিলেন, কিন্তু আমি স্যার আজকে পড়ার সময় আমি যখন পড়ছিলাম তখন ওই লাইনগুলো বুঝছিলাম, মানে বুঝতে পারি না ওইখানে কি যেন আহ মানে কি বলবো, যে কিভাবে যেন হিসাবটা কিওয়ার্ড, করেছিল এরকম লেখা ছিল, আর ক্লাসটা কত নাম্বার ওইটা আমার মনে ছিল না, সেই জন্য স্যার আর দেখতে পারিনি। হ্যাঁ, হিসাবটা তো, হিসাবের সূত্রটাও সম্ভবত আপনাদেরকে আমি দিছিলাম, তাই না? মনে আছে একটা দিয়ে ভাগ হ্যাঁ করতে জি হয় স্যার কিভাবে? দিয়েছিলেন। আকিমুনি বলতে পারবেন কোনটা দিয়ে কোনটাকে ভাগ করতে হয়? জি স্যার। বলেন তো। স্যার কেজিআর, স্যার ওই যে কি মানে স্যার ঠিক মনে আসতেছে না। মনে আসতেছে না? কেজিআর, কেজিআর জি স্যার। কিওয়ার্ড ফর্মুলা। এটা হচ্ছে যে আপনার কতর মধ্যে হলে আপনি নিবেন আর কতর মধ্যে হলে আপনি নিবেন না, এটার উপর আপনাদের ক্লাস নিছিলাম, সম্ভবত এর একটা ছবিও দেখাইছিলাম এবং বলেও দিছিলাম জি স্যার, কিভাবে হবে। এটা স্যার এটা দেখিয়েছিলেন আমার মনে আছে, কিন্তু স্যার ক্লাস নাম্বারটা মনে নাই, সেই জন্য আর এটা দেখি নাই। এদিক দিয়ে বস হচ্ছে যে মাকসুদা আর রাখিমুন, এদেরকে বললে ধাপা ধাপ কেমনে করে যেন ক্লাস শুদ্ধ বইলা দেয়, কোন ক্লাসে এগুলো নিয়ে কথা হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আপনি ওই ক্লাসটা একটু দেখে নিন, সেক্ষেত্রে আর কঠিন কোনো কিছু মনে লাগবে না এটা।
আচ্ছা স্যার, আচ্ছা জি স্যার স্যার এটা মনে হয় স্যার 39 নাম্বার ক্লাস 39 নম্বর ক্লাস, ওকে। কেজিআর স্যার কেজি। জি আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ওই যে পেয়ে গেছেন আপনার ক্লাস নাম্বার 39 নাম্বার ক্লাস, ঠিক আছে। 39। আচ্ছা স্যার, আমি দেখে নিব। আচ্ছা এখানে দেখেন, আমি তারপর একটু বলে দেই। সার্চ ভলিউম যেটা আছে সেটা দিয়ে আপনি ভাগ করবেন হচ্ছে যে যে রেজাল্টটা আসে। একটু যদি আমরা দেখি, এখানে মাত্রই আমরা একটা সার্চ করলাম, সেটার উপর বেস করে আমরা দেখি যে ফ্যাশন হাউস কোম্পানি ইন বাংলাদেশ। এখানে যদি আমরা দেখি এই হোয়াট ইজ দ্য টাইটেল অপটিমাইজেশন, এইটাকে যদি আমরা ধরি কিওয়ার্ড হিসাবে, তাহলে এখানে খেয়াল করেন সার্চ ভলিউম ডিফিকাল্টি, সার্চ ভলিউম তো খুবই কম, 0। আর যদি আমরা ফ্যাশন হাউস কোম্পানি দিয়ে সার্চ করি তাহলে দেখেন মান্থলি সার্চ কত, 10। বুঝতে পারছেন? দেখেন মান্থলি সার্চ 10। জি স্যার। ভাগ করবো কোনটাকে আমরা, বলেন তো? স্যার যেটা সার্চ করবো এটা না, তার মানে 10 কে ভাগ করব না? আকিমনি বলতে পারবেন? জি স্যার। বলেন তো কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? ভলিউম আর এসইও ডিফিকাল্টি। কোনটা তাহলে 10 দিয়ে কি ভাগ করব নাকি 1 দিয়ে ভাগ করব? স্যার 10 আর 13 এটা দিয়ে তো ভাগ হবে। আচ্ছা যদি আমরা এখানে একটু নিচে আসি, তাহলে আপনার ক্লাসটা একটু আপনারা একটু রিভিউ করেন। হ্যাঁ, পড়ানো শেষ হয়ে গেলে একটু রিভিউ করবেন, তা না হলে আপনারা ভুলে গেলে আমার সমস্যা না, আপনাদেরই সমস্যা। আচ্ছা আমরা কেজিআর এর এখানে হচ্ছে যে আমরা একটু প্রপারলি বোঝার চেষ্টা করি। কেজিআর এর ছবিটা নিয়ে, কেজিআর দেখেন, আবার দেখেন কোনটাকে কোনটা দিয়ে, সার্চ ভলিউম দিয়ে অল ইন টাইটেল রেজাল্ট। আপনারা কোনটাকে ভাগ করছেন? ডিফিকাল্টিকে আমরা ভাগ করি নাই, এখানে আপনারা ভুল বলতেছেন। সার্চ ভলিউম 10 দিয়ে ভাগ করবেন, এটা ঠিক আছে, কিন্তু ভাগ করব কোনটাকে? এই সবার সামনে অল ইন TITLE টাইটেল, খেয়াল করেন কি লিখছি আমি, অল ইন টাইটেল দিয়ে একটা ক্লোন দিছি, ক্লোন দেওয়ার পরে এন্টার দিছি। অল ইন টাইটেল দিলে আপনার 22,800 রেজাল্ট আসে। অ্যাবাউট দেখেন 22,800, এটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি ক্যালকুলেটর নেই, ও স্যার, এটাকে 10 দিয়ে ভাগ করব তাই না? জি আচ্ছা 22,000 স্যার, তাহলে তো 2280 হবে, ডিভাইডেড, মানে একটা শূন্য চলে যাবে। হ্যাঁ 2280। তার মানে এটাতে কাজ করে আপনারা সুবিধা করতে পারবেন না। যদি এরকম হইতো যে আপনার ফ্যাশন হাউস কোম্পানি ইন ঢাকা, তাহলে কি আসে দেখি, মাত্র 4টা রেজাল্ট আসছে। ওকে, এবার দেখে আসি হচ্ছে যে এইটার সার্চ ভলিউম কত। সার্চ 4টা আছে, এটা মাথায় রাখেন। আর সার্চ ভলিউমটা একটু আমরা দেখে আসি। সার্চ ভলিউম 0, ফ্যাশন হাউস কোম্পানি ইন ঢাকা, সার্চ ভলিউম 0। তার মানে কি 4 আসতেছে, তার মানে হচ্ছে যে খুব একটা খারাপ না, কিন্তু সার্চ ভলিউম তো নাই, সার্চ করে না এই রিলেটেড, তার মানে হচ্ছে যে এটা ভালো না এই ক্ষেত্রে। কিন্তু ওদিক দিয়ে আবার ডিফিকাল্টির দিক দিয়ে ভালো, যে কম, কিন্তু সমস্যা হচ্ছে এটা নিয়ে যেহেতু সার্চ কম করে, তার মানে এটা দেখে লাভ নাই। আচ্ছা, লেদার ফ্যাক্টরি ইন বাংলাদেশ, যেই LEATHER, লেদার ফ্যাক্টরি ইন বাংলাদেশ, এটা দিয়ে যদি সার্চ করি দেখি
সার্চ ভলিউমটা কেমন আসে? সার্চ ভলিউম যদি না থাকে তাহলে তো কোনো লাভ নাই আমাদের, তাই না? সার্চ করার সময় এই ধরনের অনেক ধরনের প্রবলেম ফেস করলে আই এম নট এ রবট দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাকে আবার নিয়ে যাবে সার্চ রেজাল্টে। লেদার ফ্যাক্টরি ইন বাংলাদেশ, এটা হচ্ছে যে 10ই আসছে মান্থলি, মাসে হচ্ছে যে 10। ওকে, এবার আমরা দেখে আসি অল ইন টাইটেলটা কি জিনিস। সামনে যদি আমরা অল ইন TITLE টাইটেল, এইবার আখিমনি বলেন তো আমরা 10 দিয়ে কতকে ভাগ দিব? স্যার ওই 256 রেজাল্ট যে আসছে। ভেরি গুড, ভেরি গুড। 256 ডিভাইডেড 10, 25, তার মানে অনেক টাফ। ঠিক আছে, তো এইভাবে আপনারা বের করতে পারবেন হচ্ছে কেজিআরটা। আর কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি সেটা কি জিনিস? আপনি কোনটা সমস্যা ফেস করছিলেন? কি জানো ইফাত, কিওয়ার্ড জি স্যার, ডেনসিটি? হ্যাঁ এটাতেও সমস্যা ছিল, কি ডেনসিটি কিওয়ার্ড এটাতেও ডেনসিটি? সমস্যা ছিল। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে যে আপনি যে আর্টিকেলটা লিখছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যে আর্টিকেলগুলো লিখবেন, লেখার মধ্যে আপনি সর্বোচ্চ কত পরিমাণ কিওয়ার্ড পুশ করতে পারবেন আপনারা। খুব বেশি পরিমাণে যদি পুশ করেন সেটা স্যার সমস্যা। জি বলেন। স্যার এটা কি সর্বোচ্চ স্যার 100 ওয়াট? সর্বোচ্চ 100 ওয়ার্ড, এটা ডিপেন্ড করে আপনি কত ক্যারেক্টারের আর্টিকেল, তার উপর বেস করে। তার উপর বেস করে হচ্ছে যে এটা আপনি নির্ধারণ হবে যে যত ক্যারেক্টার আর্টিকেল, তার উপর বেস করে হচ্ছে যে আপনার কিওয়ার্ড ডেনসিটিটা নির্ধারণ হবে। সর্বোচ্চ 100 মানে আপনার সর্বোচ্চ আর্টিকেলটা হচ্ছে যে 500 ওয়ার্ডের কিংবা 100 ওয়ার্ডের, আপনি যদি 100 ওয়ার্ডে কিওয়ার্ড দিবেন তাহলে তো হবে না। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি যদি আরেকটু প্রপারলি আপনার এটা বুঝাই ভালো মতো, সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে পার্সেন্টেজ, যে কত পার্সেন্টেজ আপনি ব্যবহার করতেছেন আপনার আর্টিকেলের মধ্যে। তো আমরা যদি এখানে কিছু টুল আছে বা ফর্মুলা আছে সেটা যদি একটু দেখি, আপনারা তো স্টাডি করে আপনারা বের করতে পারছেন কিনা আমি জানি না। কিওয়ার্ড ডেনসিটি চেকার, দেখেন কিওয়ার্ড ডেনসিটি চেকার এসইও রিভিউ টুলস। এটা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি ইজ দ্য পার্সেন্টেজ ক্যালকুলেটেড বেসড অন দ্য নাম্বার অফ টাইমস কিওয়ার্ড অকার্স ইনসাইড দ্য কন্টেন্ট, মানে যে আর্টিকেল লিখছেন, কন্টেন্ট অফ ওয়েব পেজ ডিভাইডেড বাই দ্য টোটাল ওয়ার্ড কাউন্ট। ঠিক আছে, টোটাল ওয়ার্ড দিয়ে কাউন্ট ভাগ করতেছে কত করতেছে, যে পরিমাণ কিওয়ার্ডগুলো আসছে কন্টেন্টকে, সেটাকে ভাগ করতেছে। ঠিক আছে, তো আমরা যদি এটা একটু দেখে চেক করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ইয়ে পাবো, কিওয়ার্ড ডেনসিটি চেকারটা পেয়ে যাব। I am not robot. আচ্ছা, পারফর্ম চেক। ওকে, আমরা এই ক্ষেত্রে কোনো একটা ওয়েবসাইট নিব। যদি আমরা দুসরা সফটকে নেই, https://www.dusrasoft.com। হ্যালো স্যার, একটা কথা আছে। জি বলেন। স্যার ওই যে আমরা যদি স্যার HTTP দেই, পরে কি স্যার আবার ওই যে www দেওয়া লাগবে স্যার? না দিলেও চলে, কোনো সমস্যা নেই, এটা কোনো বিগ ডিল না।
এখানে খেয়াল করেন ডাউনলোড নাও মানে ওদের এক্সটেনশন, ক্রোমের জন্য এক্সটেনশন আছে, চাইলে আপনারা ক্রোমের মধ্যে এক্সটেনশন ব্যবহার করতে পারেন, ইনস্টল করে নিতে পারবেন এটা। তো দেখেন এখানে আমি একটা জিনিস বলে রাখি, 1 থেকে 2%, এটা হচ্ছে যে আপনার বেশিরভাগ যারা এসইও এক্সপার্ট ওরা বিশ্বাস করে যে 1 থেকে 2% হচ্ছে যে সবচেয়ে ভালো। তো তার মানে হচ্ছে যে একটা কিওয়ার্ড 1 থেকে 2 বার আসতে পারে প্রতি 100টা শব্দের জন্য, প্রতি 100 শব্দের জন্য 1 থেকে 2টা কিওয়ার্ড আসতে পারে, এটা হচ্ছে যে বেস্ট। আর হচ্ছে যে আপনার যদি 500 হয় সেই অনুসারে আপনি নিতে পারেন 2% ইউজ করতে পারেন সর্বোচ্চ, এটার বেশি না নেওয়াটাই আপনাদের জন্য ভালো। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন নাকি না বুঝতে পারলে বলেন। ইফাত বুঝতে পারছেন আপনি? স্যার জি স্যার, হ্যাঁ বুঝেছি। আকিমনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা খেয়াল করেন এখানে ওনারা যে কিওয়ার্ড গুলো, এই যে টুল আছে, এই টুলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই টুল দিয়ে আপনারা কিওয়ার্ড গুলো চেক করে নিতে পারবেন। এখানে তারা যে ওয়েবসাইটটা করছে এটা তারা অ্যানালাইসিস করে দেখেন কত পার্সেন্ট পাইছে। ডেনসিটি 4.68%, 3.63, 2.87 এরকম করে একটা পার্সেন্ট ডেনসিটিটা দিয়ে দিছে। ফ্রিকোয়েন্সি কত পারছে, এরপরে হচ্ছে যে আপনার কিওয়ার্ড অপশনের মধ্যে পারফর্ম কিওয়ার্ড রিসার্চ, গেট সার্চ, ভলিউম, গেট ফিচার্স, স্নিপেট, সাজেশন, চেক র্যাঙ্কিং, বেশ অনেকগুলো স্যার অপশন দিছে। স্যার ফ্রিকোয়েন্সি মানে তো কম্পাঙ্ক, এখানে স্যার ফ্রিকোয়েন্সি দিয়ে কি বুঝাইছে? ফ্রিকোয়েন্সি মানে কত কি পরিমাণ। ও আচ্ছা, ও তার মানে স্যার হচ্ছে 4.68%, আর তার মানে শব্দ কি 67টা আছে এরকম বুঝাইছে, মানে এরকম বুঝিয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কি বলছে, ওয়ার্নিং, ওয়ান কিওয়ার্ড ফাউন্ড উইথ এ হাই কিওয়ার্ড ডেনসিটি পার্সেন্টেজ, তার মানে হচ্ছে যে একটা পেয়ে গেছে ওরা যেটা কিনা বেশি পরিমাণে ব্যবহার হয়ে গেছে, ওয়ার্নিং দিছে। এই যে হলুদ কালার যেটা, সেটা ওয়ার্নিং দিয়ে দিছে, ওদের আরো কম করে ইউজ করা উচিত ছিল এই জায়গাটা। তার মানে বাকিগুলা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তারপরে টু ওয়ার্ড ফ্রেজ, ওইটা হচ্ছে একটা শব্দের জন্য দিছে ওরা, আবার 2টা শব্দের জন্য এরকম দুসরা সব, গ্রাফিক্স ডিজাইন, এরকম ডেনসিটিটা খেয়াল করেন, ওরা চমৎকারভাবে এই ডেনসিটিটা মেনটেন করছে, খুব বেশি পরিমাণে দেয় নাই। তারপর হচ্ছে যে আপনার 3টা শব্দের জন্য আছে এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন ডেনসিটিটা কিভাবে চেক করে? তার মানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টুলস। হ্যাঁ, এটা আপনারা সবাই ফলো করবেন, এটা আপনাদের খুবই দরকার। এটা আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে যে একটা ওয়েবসাইটের জন্য মধ্যে কতটুকু পরিমাণ আপনারা ইউজ করতে পারবেন বা উচিত। এটার জন্য ক্রোম এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, যেহেতু আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে কিভাবে ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হয়। জানেন না? জানেন না এমন কেউ আছেন? স্যার জানি। ভেরি গুড। আচ্ছা এবার আসুন হচ্ছে যে আপনার আমাদের এখানে কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে? এবং বেস্ট কিওয়ার্ড ডেনসিটি কত বলতে পারবেন? বেস্ট কিওয়ার্ড ডেনসিটি কত হইতে পারে? স্যার 1% কি, মানে 100টা 1 শব্দ? থেকে 2%। 1 থেকে স্যার 2% স্যার। হ্যাঁ 1 থেকে 2%। তাহলে আপনি যত শব্দের মধ্যে নেবেন তার থেকে 1 থেকে 2% আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এক্সাম্পল, আপনি যদি 500টা ওয়ার্ড নেন তাহলে আপনি যদি 1.5%ও যদি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 7বার ব্যবহার করতে পারবেন। অথবা যদি আপনি 100টা 200টা নেন ইন্টু 1% যদি দেন 1%, তার মানে হচ্ছে 2বার সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন, তাই না? তো জি স্যার। তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস সবাই ক্লিয়ার হয়ে গেলাম যে কিওয়ার্ড ডেনসিটি কি জিনিস। জি বলেন। স্যার ওই 100
100টার ভিতরে যে দুইবার ব্যবহার করা হইব, এটা যে এটা কি যে কোনো ওই যে ওই একটা ওয়ার্ড কি দুইবার ব্যবহার হইব সর্বোচ্চ? হ্যাঁ, আপনার এই কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন এই কিওয়ার্ডগুলো তো আপনার সার্চ ভ্যালুতে নিয়ে আসে। তো আপনি যে আর্টিকেলটা লিখবেন সেই আর্টিকেলের মধ্যে আপনি এমনভাবে এই কিওয়ার্ডটা পুশ করবেন, কিওয়ার্ড যেহেতু আপনি অ্যানালাইসিস করে আগে বের করে নিচ্ছেন এই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, তাই না? তো এইটা যখন বের জি স্যার। হয়ে গেছে, বের করার পরে আপনি তারপরে আর্টিকেল যখন লিখতে যাবেন, আর্টিকেল লেখার আগে তো আপনি আগে অ্যানালাইসিস করে নেবেন, তারপরে না আর্টিকেল লিখবেন, তাই না? যেমন আপনাদেরকে আর্টিকেল লেখার জন্য আমি বলছিলাম স্টাডি করার জন্য, আগে আপনাদের বোঝার জন্য। যখন আপনি আর্টিকেল লেখার উপর এক্সপার্টিস গ্রহণ করতে পারবেন, এরপর হচ্ছে যে আপনারা অ্যানালাইসিস করবেন কোন কিওয়ার্ডটা কি পরিমাণ পুশ করবেন। এটা হচ্ছে যে এর বেশি পরিমাণে পুশ করবেন না, পুশ করলে সেটাতে সেটা ভালো হিসাবে ওরা কাউন্ট করে না, র্যাঙ্ক করতে সমস্যা হয়। সেই জন্য হচ্ছে যে আপনি যখন আর্টিকেল লিখবেন ওই কিওয়ার্ডগুলো মাথায় রাখবেন যে এই আর্টিকেলের মধ্যে বিভিন্নভাবে এই কিওয়ার্ডগুলো পুশ করবেন এমনভাবে যে সেগুলো 1 থেকে 2%-এর উপরে যাতে না যায়। আই হোপ আই এম ক্লিয়ার। হ্যাঁ জি স্যার স্যার। এটা অর্থ হলো 100টার মধ্যে একবার বা দুইবার ব্যবহার করতে পারবো। রাইট। জি জি। সোজা বাংলা আপনি 100টা না, আপনি পার্সেন্টেজ বলে দিচ্ছেন 1 থেকে 2%। যতগুলা ক্যারেক্টার সরি যতগুলো ওয়ার্ডের হবে সেই ওয়ার্ড অনুসারে হচ্ছে যে আপনি পার্সেন্টেজ বের করে নেবেন 1 থেকে 2%, কতবার হয়। যদি আপনি 1000 শব্দের কোনো আর্টিকেল লেখেন তাহলে আপনি 1%টা কত আসে, 1% আসে 10 বার, সর্বোচ্চ আপনি 10 বার আপনি উল্লেখ করতে পারবেন। ঠিক আছে? আবার খুব কম দিলেও সেটা আবার ভালো হবে না, মোটামুটি এটা যাতে থাকে এই পরিমাণটা 1% হইলেও যাতে মোটামুটি থাকে। তার মানে আমরা সবাই কিওয়ার্ড ডেনসিটি ক্লিয়ার। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি জি স্যার। কাকে বলে, কিওয়ার্ড ডেনসিটি, বেস্ট কিওয়ার্ড ডেনসিটি কত হলে সবচেয়ে ভালো, এটাও আমরা ক্লিয়ার। তো এরপর আসলে হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন তো আপনাদেরকে অলরেডি বলছি যে টাইটেল অপটিমাইজেশনটা কি জিনিস। এই যে এই অপশনটা, এটা হচ্ছে যে কিওয়ার্ড বেস করে টাইটেলটা আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটা টাইটেল অপটিমাইজেশন ক্লিয়ার। কারো কোনো সন্দেহ আছে টাইটেল অপটিমাইজেশন নিয়ে? না স্যার। ওকে, এরপর না হচ্ছে স্যার। H1 ট্যাগ অপটিমাইজেশন। H1 ট্যাগ অপটিমাইজেশনটা কি জিনিস? স্যার HTML এ হেডলাইন ইউজ করতে এই ট্যাগটা ব্যবহার করা হয়। রাইট রাইট। H1 হচ্ছে যে একটা হেডলাইনের জন্য ব্যবহার করা হয়। তো এখন হচ্ছে যে এই H1 ট্যাগ অপটিমাইজেশন কিভাবে করবেন, সবচেয়ে বেস্ট কোনটা, আপনারা তো পড়ালেখা করছেন। আনিস তো বললো খুব সুন্দর করে মোটামুটি বোঝানোর চেষ্টা করছে। আরেকজনকে তৌকির আপনি বলেন তো। জি স্যার। বলেন কোনটা আপনি, স্যার? H1 ট্যাগ অপটিমাইজেশন কি জিনিস? খায় না মাথায় দেয়? স্যার এটা হচ্ছে আমরা ওই যে হেডিং গুলো ব্যবহার করি বা হেডার ব্যবহার করি সেখানে থাকে স্যার, এখানে শুধু H1 না H2 ও থাকে, মানে H1 এর থেকে H2 টা আর কি বড় স্যার। হ্যাঁ, তো সেটা বড় এখন বুঝলাম, কিন্তু ট্যাগ অপটিমাইজেশন এটা দ্বারা কি বুঝাইছে এখানে মূলত? স্যার মূলত হচ্ছে স্যার যে আমরা যে বিভিন্ন ধরনের ট্যাগ গুলো ব্যবহার করি, এই ট্যাগটা স্যার মানে হেডিংটা স্যার বড় হবে, মানে যে সচরাচর যেগুলো ব্যবহার করি এটা থেকে একটু বড় আর কি। মানে সাইজ, ফন্ট সাইজ। জি হ্যাঁ, জি। ও আচ্ছা আচ্ছা, এইটুকুই। আচ্ছা, আনিস বলেন তো। আনিস বলতে পারবেন? মোস্ট প্রবলি ওনার মাইকের সমস্যা। সরি, মাইকে তো না, ওনার ইয়েতে সমস্যা, ইন্টারনেটের সমস্যা। আর কে আছে বলতে পারেন? আকিমুনি, আপনি স্টাডি করছেন বললেন। জি স্যার। বলেন তো H1 ট্যাগ অপটিমাইজেশন কি জিনিস? H1 ট্যাগ বলতে H1 ট্যাগ হচ্ছে HTML ট্যাগ, হ্যাঁ, সেটা যা বুঝতে কোনো পারছি। ওয়েবসাইটের নির্দেশনাকে নির্দেশ করে। আচ্ছা, আর কোনো কিছু এখানে কোনো দিকে লক্ষ্য রাখতে হবে? এটা এটা হচ্ছে যে আপনার এসইও ফ্রেন্ডলি হইতে হবে, মানে হচ্ছে যে ঘুরে ফিরে সেই কিওয়ার্ড বেস। আপনি যখন H1
ট্যাগ ব্যবহার করবেন মানে হচ্ছে যে একটু ফন্টটা বড়, সবার দৃষ্টি আকর্ষণ করবে, এতটুকুই, ঠিক আছে। এটার পরের অংশটা হচ্ছে যে এটা যাতে কিওয়ার্ড বেস হয়। H1 ট্যাগ যাতে আপনার টাইটেলের, পেজের যে টাইটেল দিচ্ছেন এই টাইটেল থেকে যাতে ডিফারেন্ট হয়, এবং এটা যাতে কিওয়ার্ড বেস এসইও ফ্রেন্ডলি হয়। এসইও ফ্রেন্ডলি মানে কি, যাতে হচ্ছে যে সার্চ করতেছে, সার্চ করার সময় যে কি কি টপিকস থাকতে পারে তার উপর বেস করে হচ্ছে যে আপনি এটা নির্ধারণ করবেন, ঠিক আছে। ওইটা সবাই জানি, H1 হচ্ছে যে HTML একটা ট্যাগ, ওইটা একটু বড় করি, এটা হাইলাইট করি, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু এর পরের কথা হচ্ছে যে H1 ট্যাগ দিয়ে হাইলাইট করার পরে হচ্ছে যে হাইলাইট একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে দৃষ্টিগোচর করতেছে, পাশাপাশি হচ্ছে যে এটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে, যাতে এটা সার্চ করার সময় এটা যাতে হেল্পফুল হয়, খুঁজে বের করতে এটা সাহায্য করে, ঠিক আছে। ওইখানে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি H1 যে ট্যাগটা তৈরি করবেন সেটা কিওয়ার্ড বেসিস বা কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনি টাইটেলটা লিখবেন, সরি ট্যাগটা লিখবেন, হেডারটা লিখবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার পেজের ওয়েবসাইটের যে টাইটেল সেই টাইটেল থেকে যাতে ডিফারেন্ট হয়, কারণ একই জিনিস হলে তো সমস্যা, তাই না? জি। ওকে, সবাই তো আমরা ক্লিয়ার H1 ট্যাগ অপটিমাইজেশন। এবার বলেন ইউআরএল ফরম্যাটটা কি? হ্যালো স্যার, আমি বলবো স্যার। বলেন, ভেরি গুড, বলেন। স্যার ইউআরএল হলো স্যার ইউনিফর্ম রিসোর্স লোকেটর। স্যার ইউনিফর্ম নির্দিষ্ট বিন্যাস গ্রহণ করে, যার মাধ্যমে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করে সংযোগ করে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই ইউআরএল ফরম্যাটটা কেমন হওয়া উচিত এই ক্ষেত্রে? এটা যদিও খুব একটা বেশি হেল্পফুল না, কিন্তু এটা মোটামুটি একটা হেল্প করে। এটা যে খুব বেশি এটার উপর গুরুত্ব যে মানুষজন দেয় তা না, কিন্তু এটা মাথায় রেখেন, এটা ছোটখাটো এটা একটা ভূমিকা আছে, ছোটখাটো হইলেও একটা ভূমিকা আছে। যেমন টাইটেল অপটিমাইজেশনের মতো অত ইম্পর্টেন্ট না হইলেও আপনার মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে। ইউআরএলটা হচ্ছে যে আপনি যখন, মানে স্যার কিভাবে লিখতে হবে এরকম? হ্যাঁ আমি যদি এক্সাম্পল দেই হচ্ছে যে আই স্ল্যাশ ওয়েব, স্যার আমরা যখন ওই ইয়েতে সার্চ দেই, মানে ওই যে মানে HTTPS ওইখানে যে সার্চ দেই স্যার, হ্যাঁ ওটার অল্টারনেটিভ কি ধরা যায়? মানে না না মানে না, সিনোনিম। এটা আসলে আমি আপনাকে পারফেক্টলি বোঝানোর চেষ্টা করতেছি। আর একটা হচ্ছে যে দুসরা সফটওয়্যার ইয়ে দিয়ে দেখাই এক্সাম্পল। দুসরা সফটওয়্যার, আমি ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে ইউআরএল। ওয়েল, এইবার আসেন আমরা একটা মেনুতে যাব, দুসরা সফটওয়্যার যে কোনো একটা মেনুতে যাব। আমরা মেনুতে যাওয়া মানে হচ্ছে একটা লিঙ্ক তৈরি হওয়া। তো এইখানে ট্রেনিং আছে, ট্রেনিং এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, এইখানে ক্লিক করলাম, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, এখানে ক্লিক করার পরে দেখি এখানে যেটা আসে, খেয়াল করেন এই যে ইউআরএল তো এইটা, তাই না? কারো সন্দেহ আছে এটা কি ইউআরএল কি ইউআরএল না? না স্যার। হ্যাঁ, এটা ইউআরএল। এবার খেয়াল করেন দুসরাসব.com এর পরের অংশ কি? গ্রাফিক্স মাইনাস ডিজাইন, গ্রাফিক্স ড্যাশ ডিজাইন, এইটা দিছে এইভাবে। তো এইটা হচ্ছে যে ইউআরএল ফরম্যাট, যদি এইভাবে করেন ভালো। এটা আমি বলতেছি না যে খুব গুরুত্বপূর্ণ এরকম না, কিন্তু এটার মোটামুটি একটা গুরুত্ব বহন করে আর কি, সেই জন্য আমি এটা অত জোর দিচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা হেল্পফুল। সব ওয়েবসাইটের মধ্যে এইভাবে দেওয়া নেই, অনেক ওয়েবসাইট আছে সংখ্যা এমনভাবে দেওয়া থাকে, সিকিউরিটি পারপাসে অনেক সময় আবার এটা অনেকে হাইড করে ফেলে। তো সেই জন্য আর কি এটার ব্যাপারে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা মোটামুটি ছোটোখাটো হলেও এটার গুরুত্ব আছে। এই যে দেখেন গ্রাফিক্স ডিজাইন ইউআরএল ফরম্যাটটা দিছে তার রিলিভেন্ট ইয়ের সাথে। মেনুর মধ্যে দেখা ছিল এটা গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স, সেই বেসিস করে ওরা লিঙ্কটা ওইভাবেই তৈরি করছে, বুঝতে পারছেন? ইউআরএল ফরম্যাটটা কি আপনারা ক্লিয়ার? এই যে ফরম্যাট মানে এটা কিভাবে সে সাজাইছে, গ্রাফিক্স ডিজাইন এটা হচ্ছে যে ফরম্যাট, এই ফরম্যাটে ওরা সাজাইছে। এখানে আর কোনো সন্দেহ আছে আপনাদের? জি না স্যার। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ইউজ এলএসআই কিওয়ার্ড ইন ইউর কন্টেন্ট। এটা কে কে পারেন একটু বলেন তো? হোয়াট ইজ এলএসআই? স্যার আরেকবার বলবেন, আপনার কথা আটকে গিয়েছিল। আচ্ছা,
এলএসআই কন্টেন্ট কি, সরি, এলএসআই কিওয়ার্ড আপনি কিভাবে কন্টেন্টে ব্যবহার করবেন এবং এলএসআই কিওয়ার্ডটা কি জিনিস? ও স্যার বলবো কি? জি বলেন। আচ্ছা, এলএসআই এর ফুল মিনিং হচ্ছে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং রাইট। ইন্ডেক্সিং। হ্যাঁ। আর এটা হচ্ছে ইউজ করা হয় মানে আমি যখন কোনো কন্টেন্ট লিখবো ওই কন্টেন্টের যে কিওয়ার্ড গুলা থাকবে তার পাশাপাশি এলএসআই কিওয়ার্ড গুলাও ইউজ করা হয়। কারণ হচ্ছে মানে এটা ইউজ করলে এসইও তে ওই সার্চ মানে যখন সার্চ করব তখন আমার ওই কন্টেন্টটা একদম সামনে সামনে চলে আসে, মানে র্যাঙ্কিং এ সামনে সামনে আগে এগিয়ে যায়। আচ্ছা, আকিমনি আপনি কি জানেন এটা কি বা বুঝতে পারছেন ইফাত যেটা বলছে? জি স্যার। আপনি কি ক্লিয়ার? কে কে ক্লিয়ার না এলএসআই কন্টেন্ট সম্পর্কে একটু বলেন। স্যার এটা একটু বুঝিয়ে দেন, এল কি আসলে বিশেষ করে কোথায় কাজে লাগে আমাদের? কোথায় কাজে লাগে, ঠিক আছে? খেয়াল করেন, আমি এটা সার্চ দিচ্ছি, এখানে আপনাদেরকে ছবি আকারে দিয়ে দিছে। রিফাত যেটা মিনিং বলছে সেটা তো বুঝতেই পারছেন। এটা হচ্ছে যে আপনার রিলেটেড টু দ্য মেইন কিওয়ার্ড ইউ আর টার্গেটিং, আপনি যে মেইন কিওয়ার্ড টার্গেট করতেছেন তার সাথে এইগুলার রিলেটেড। তো এটা কিভাবে সাপোর্ট করতেছে বা হেল্প করতেছে? দে হেল্প টু সাপোর্ট ইউর কন্টেন্ট অ্যান্ড অ্যাড মোর কনটেক্সট টু মেক ইট ইজিয়ার ফর বোথ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিন, যাতে বুঝতে সাহায্য করে। এখানে একটা ছবি আছে, ছবিটা একটু ছোট বাট বোঝা যাচ্ছে, আমার ধারণা বোঝা যাচ্ছে না? খেয়াল করেন। আচ্ছা, আমি একটু বড় করতেছি। এসইও অডিট এর পাশে কি আছে? টুল, এসইও অডিট চেকলিস্ট। এইভাবে আমরা সার্চ করার সময় এরকম আসে না? আমি যদি আরেকটু ভালো মতো বুঝাই আপনাদেরকে, এই খেয়াল করেন, এই যে আমি এতটুকু পর্যন্ত আছে, এখানে দেখেন নিচে এসইও H1 ট্যাগ বেস্ট প্র্যাকটিস, পুরো একটা লম্বা হয়ে আসলো যে পাশের যে কিওয়ার্ড গুলো আছে সে সাপোর্ট করতেছে। আমি মূলত এখানে হচ্ছে যে এসইও, আমি যদি শুধু এতটুকু লিখি বাকি আর অনেকগুলো জিনিস চলে আসে, যেমন প্রোভাইডার ইন বাংলাদেশ, এই যে সাপোর্ট হচ্ছে মেইন কিওয়ার্ডের সাথে। এসইও অপটিমাইজেশন যদি আমি এই পর্যন্ত আসছি, আসার পরে বাকি অংশগুলো আসতেছে, যেমন অপটিমাইজেশন পর টিপস, অপটিমাইজ মিনিং, মানে একটা কিওয়ার্ডকে স্বয়ং সম্পূর্ণ করতেছে হচ্ছে যে বাকি আরো কিছু কিওয়ার্ড দিয়ে তাকে আরো স্ট্রং করতেছে বা স্বয়ং সম্পূর্ণ করতেছে। এটা হচ্ছে কি এলএসআই কিওয়ার্ড, বুঝতে পারছেন? যেমন এসইও অডিট 2020, এর পরের যে অংশটা আসছে এটা হচ্ছে সাপোর্টিং আর কি, যেটা আপনাকে ফিল্টার করতে সাহায্য করতেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কার কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না বুঝতে পারলে বলেন, আমার ধারণা বুঝেন নাই। আপনাকে এইবার আরেকটা জিনিস দেখেন, বুঝেছি তো। তকির বুঝতে পারছেন? তকির আখিমনি বুঝতে পারছেন? স্যার পাপ্পু তো আমার হটস্পট দিয়া চলতেছে, আমি আর পাপ্পু একটু ডিস্টেন্স হয়ে গেছি, ওই জন্য পাপ্পু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আখিমনি বুঝতে পারছেন? ক্লিয়ার? এলএসআই কিওয়ার্ডটা কি জিনিস? না বুঝতে পারলে বলেন, এখানে বকা খাওয়ার কিছু নেই। জি স্যার, এই একটু হচ্ছে যে সাপোর্ট কিওয়ার্ড গুলো যে থাকে। হ্যাঁ, এই যে এসইও অডিট, এরপর যে গাইড। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে এলএসআই কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন কন্টেন্টের মধ্যে। এলএসআই কিওয়ার্ডটা কিভাবে কন্টেন্টে ব্যবহার করবেন সেটা তো বুঝতেই পারতেছেন, যে এসইও অডিট গাইড মানে আপনি যখন কন্টেন্টটা রাইট করবেন বা আর্টিকেলগুলো লিখবেন, এই সাপোর্টিং কিওয়ার্ডগুলো বেস করে হিসাব করে নিয়ে তারপর আপনি কন্টেন্টটা সাজাবেন, ঠিক আছে? আর মেটা ডিসক্রিপশন কি জিনিস? মেটা ডিসক্রিপশন অলরেডি কেউ কি বলছে নাকি জানি না। মেটা ডিসক্রিপশন কি জিনিস আনিস বলেন তো? আচ্ছা, আপনি তো সম্ভবত বলছিলেন তখন। আখিমনি বলেন। স্যার মেটা ডেসক্রিপশন মানে মনে হারা গেছে স্যার। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে যে আপনার মাকসুদা বলেন।
স্যার এটা আমি ভালো করে বলতে পারবো না, তাহলে দেখছিলাম বলেন, আমি। ইফাত বলেন। স্যার মেটা ডিসক্রিপশন হচ্ছে কি বলবো যে মেটা ডিসক্রিপশন হচ্ছে ইউজার আর সার্চ ইঞ্জিন গুলার সুবিধার জন্য কোনো পেজের ডিসক্রিপশন ইজি করে আর সহজ করে, এইখানে ছোট এই যে করে। আমার তো পেজ দেখতেছেন, এখানে কোনো মেটা ডিসক্রিপশন আছে? স্যার উপরের টাইটেলটাই তো মেটা ডিসক্রিপশন। কোনটা? এই যে টাইটেল, এইটা এটার কথা বলতে জি 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 স্যার। তাহলে টাইটেল অপটিমাইজেশন কোনটা? টাইটেল কোনটা? আপনি নিজে জি না বলছেন স্যার, টাইটেল, তাহলে কোনটা মেটা স্যার ডিসক্রিপশন মেটা কোনটা? ডিসক্রিপশন মনে হয় এই যে বেটার টাইটেল এন্ড মেটা ডিসক্রিপশন এইটুকু। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে মেটা ও ডিসক্রিপশন। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন আর উপরে এই যে টাইটেল এটা হচ্ছে অপটিমাইজেশন। যে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনের মধ্যে আপনার চেকার আছে। তো এইখান থেকে আপনি চেক করতে পারবেন এসইও টাইটেল ট্যাগ। এই ক্ষেত্রে হচ্ছে যে মেটা ডিসক্রিপশন আপনি এর মাধ্যমে চেক করতে পারবেন, হচ্ছে যে আপনার টুলস আছে। এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা এখান থেকে নিয়ে নিন, কপি করে রাখেন। মেটা ডিসক্রিপশন গুলো আপনারা চেক করে নিতে পারবেন এখানে, যে প্রপারলি ঠিকমতো ডিসক্রিপশনটা আছে নাকি, কত ওয়ার্ডের, তারপর হচ্ছে যে আপনার কিওয়ার্ড গুলো ওই বেসিস করে করা হয়েছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল ট্যাগ। আর মেটা ডিসক্রিপশন কোথায়? ওয়েব ব্রাউজার, সরি এটা টাইটেল ট্যাগেরটা দিছি। মেটা ডিসক্রিপশন হচ্ছে যে এখানে, যে মেটা ডিসক্রিপশন তো আপনারা কোডিং করার সময় দেখছেন মনে হয়। এই যে এখানে দেখেন হেডের পরে মেটা নেম, এই মেটা নেম দিয়ে ডিসক্রিপশন দিছে, দিয়ে তারপর মেটা কন্টেন্ট, এটার মধ্যে হচ্ছে যে এই যে হেডের মধ্যে এতটুকু হচ্ছে যে মেটা ডিসক্রিপশন। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। এই শাওন আসে নাই আজকে? না স্যার, মনে হয় তো জয়েন করে নাই। গতকালকে রাত্রেও তো জয়েন করলো না। স্যার পরে করেছিল তো, মানে ক্লাস শেষ হওয়ার ক্লাস শেষ হওয়ার পরে জয়েন মানে করছিল? আপনি আমাকে জিজ্ঞেস করলেন না, না না, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না, তার একটু পরেই তো জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে যে ক্যানোনিক্যাল ইরর ফিক্স। আচ্ছা, কিভাবে ক্যানোনিক্যাল ইরর ফিক্স করা হয় এটা কি কেউ বলতে পারবেন? স্যার এটা আমার প্রবলেম ছিল, আমি এটা বুঝি নাই। ঠিক আছে, আকিমনি বা আনিস বলতে পারবেন কিভাবে ক্যানোনিক্যাল এরর ফিক্স করা হয়? জি না স্যার। স্যার স্যার মনে করলেন ওই যে আমরা যখন কোনো কন্টেন্ট লিখে সার্চ করি, এটা স্যার ওই যে এটা অনেকটা স্যার ইয়ের মতো স্যার, মনে করলেন ওই ডুপ্লিকেট একটা ইয়ার মতো স্যার, ধরেন একটা সার্চ করছি ওরকম আরেকটা। এটা হচ্ছে যে আপনার 301 ইমপ্লিমেন্টিং যে রিডাইরেক্ট হচ্ছে, তারপর হচ্ছে অ্যাডিং ক্যানোনিক্যাল ট্যাগস টু ইউর সাইট পেজ টু টেল গুগল হুইচ অফ সেভারাল সিমিলার পেজ ইজ প্রিফার্ড, যেটা বলেন ডুপ্লিকেট। হ্যাঁ, ওভাবেই আপনি চেক করে নিয়ে আপনার এগুলো ফিক্স করতে পারবেন। হচ্ছে যে ফিক্স বলতে হচ্ছে যে কিভাবে সলভ করবেন। আপনি চেক করে দেখবেন যে সব কিছু সিঙ্গেল আছে কিনা, আবার একই পেজ দুইবার হয়েছে কিনা। যদি একই পেজ দুইবার হয় তাহলে একটা সমস্যা, গুগল ওইখান থেকে কোনটাকে আপনার প্রাধান্য দিবে। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে আপনার অত আহামরি তেমন কোনো কিছু না, সিম্পল। আপনি জাস্ট চেক করে দেখবেন যে সবকিছু ওকে আছে কিনা, 301 বা রিডাইরেক্টের প্রয়োজন পড়ে কিনা। যদি না হয় তাহলে সেটা আপনি সলভ করে নেবেন। আর যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনি সিঙ্গেল করে নেবেন, ডুপ্লিকেট যাতে না হয়। জি স্যার, ওইখানে 301 লেখা ছিল, এটা দিয়ে কি করে, মানে 301 ওইটার হচ্ছে কাজ যে একটা ইরর। আপনার ওয়েবসাইট ব্রাউজ করার সময় 404 ইরর আসে, 301 এরকম অনেক ধরনের ইরর আসে। রিডাইরেকশনের জন্য ইরর তৈরি হতে পারে। ইরর লিস্ট, এটা কি আসলো? ইরর লিস্ট, এই যে দেখেন এখানে একটা আছে কমন HTML ইরর কোডস।
এবং কোনটার কি জিনিস সেটা একটা ব্যাখ্যা দেওয়া আছে। 400 যদি হয় তাহলে ব্যাড রিকোয়েস্ট, 401 যদি ইরর শো করে, আপনারা অনেক সময় ওয়েবসাইট ব্রাউজ করার সময় ধরনের ইরর শো করে না, 401 ইরর, জি স্যার 403 ইরর, তো ওইটার মিনিংটা পাশের ডিসক্রিপশন আকারে দিয়ে দিছে। 401 হলে আনঅথরাইজড, 402 মানে আনঅথরাইজড মানে হচ্ছে পারমিশন ইরর, এটা বুঝতে পারছেন, পারমিশন নাই ওইটা ব্রাউজ করার ওই সাইটটা। 402 হচ্ছে পেমেন্ট রিকোয়ার্ড, 403 হচ্ছে ফরবিডেন, এরকম আরো অনেকগুলো আছে। আপনারা চাইলে এখান থেকে লিস্টটা দেখে নিতে পারেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আগে দেখি এটা পরিপূর্ণ আছে কিনা, না থাকলে অন্যটা থেকে দিব। চমৎকার ভাবে অনেক দেওয়া আছে যে 403 forbidden request doesn't specify the file name or the directory or the file does not have the permission, যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটাতে কোনো পারমিশন দেওয়া নাই অথবা ডিরেক্টরিতে পারমিশন দেওয়া নাই, that allows the page to be viewed from the web। কিসের পারমিশন দেওয়া নাই? এই যে একজন ভিজিটর, আপনি যে ব্রাউজ করতে যাই ইররটা পাইছেন, মানে আপনার অ্যাজ এ ভিজিটর হিসাবে সেই পেজটাকে দেখার পারমিশন দেয় নাই আপনাকে, আপনি দেখতে পারতেছেন না, সেই জন্য এটা 403 ইরর আসতেছে। তো এখন আপনাকে দেয় নাই বলতে হচ্ছে যে হইতে পারে অরিজিনালি দেয় নাই, অথবা হইতে পারে যে তারা না বুঝে এটা পেজটা বানাইছে কিন্তু ওইখানে পারমিশনটা দেওয়া নাই, যার কারণে ইররটা আসতেছে। তখন সেক্ষেত্রে ডেভেলপার যেটা করবে যে সেই ডিরেক্টরি কিংবা হচ্ছে যে ড্রাইভের পারমিশন দিয়ে দিতে হবে, দিলে তখন ইররটা সলভ হয়ে যাবে। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ইররগুলো দেখতে পারবেন, যারা ডেভেলপার তাদেরকে মাঝে মধ্যে ঝাড়ি ঝুড়ি দিতে পারবেন যে হ্যাঁ কি করবো, এই সমস্যা হয়েছে, আপনার অ্যাডভান্স নলেজ দেখলে ওরাও কাইতে যাবো। বলেন স্যার আমরা মনে একা দেখলে একটু বুঝতে পারবো না, আপনি যদি একটু হেল্প করে দেন। কি দেখবেন? খেয়াল করেন এই রিলেটেড কিন্তু কোনো পেজ নাই ওদের এখানে, পেজ নাই। কি আসলো? 404 সামথিং ইজ রং। আমি একটা ভুল সাইটের করছি, ওরা ডিজাইন করে দিয়েছে, এই পাশের ওরা ডিজাইন করে নাই এই জন্য সময় লাগছে, আসতেছে না, আর এই পাশের ওরা ডিজাইন করে দিয়েছে এই জন্য আসছে। এখানে কি 404 ইরর, সামথিং ইজ রং, আপনি কোনো কিছু শো করতেছেন ওয়েবসাইটের মধ্যে, উপরে আছে নিচেও আছে কিন্তু মাঝখানে বডিতে কিছু নাই। তো এটা হচ্ছে 404 ইরর, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে কি লেখা আছে দেখেন, দ্য পেজ ইউ আর লুকিং ফর ওয়াজ মুভড, রিমুভড, রিনেমড অর মাইট নেভার এক্সিস্ট। আচ্ছা, তার মানে বলছিল যে হয়তোবা। স্যার এখানে আরেকটা প্রশ্ন। বলেন। স্যার এটা 40 ইরর, এরকম স্যার অনেকগুলো ইরর আছে। হ্যাঁ, যদি কিন্তু এটা 404 কেন? 404 ইররের মানেই হচ্ছে যে আপনার এই পেজটা এখানে নাই, হয় রিনেম হয়ে গেছে, না হলে মুভ করে অন্য জায়গায় নিয়ে গেছে, না হলে আপনার কখনো এই পেজ এই নামে কোনো পেজ ছিল না, এই জন্য 404 ইরর আসে। এটা হচ্ছে 40 ইররের মিনিং, 404 ইররের মিনিং। কথা বুঝতে পারছেন? জি স্যার, ভালোভাবে না। আপনি হচ্ছে যে কেন 404 হইতে হবে, এটা 403 হইতে পারতো, তাই না? এরকম জি বলে। স্যার। হ্যাঁ, তাহলে এবার আপনি বলেন আপনার নাম। জি স্যার, এরকমই মনে হচ্ছে আমার। তাহলে এবার আপনি বলেন আপনার নাম কেন মাকসুদ, আপনার নাম তো করিমন্ন হইতে পারতো। এটার ব্যাখ্যা যদি দিতে পারেন তাহলে আপনি 404 ওইটার ব্যাখ্যাও পেয়ে যাবেন। স্যার স্যার এটা ব্যাখ্যা আমি দিতে পারবো স্যার। বলেন। আমার বাবা মা অনেকগুলো ভাই বোনের মাঝে আমার নামটা হয়তো এটা তাদের খুব ভালো লাগছে, এইজন্য এটা রাখছে। পারফেক্ট। ঠিক একই জিনিস, যখন কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো পেজ থাকবে না, অথবা রিনেম করে ফেলা হয়েছে, অথবা মুভ করে নিয়ে যাওয়া হয়েছে, সেই ধরনের সময়ের জন্য যারা ডেভেলপার তারা নির্ধারণ করছে যে এই ধরনের প্রবলেম যদি কেউ ফেস করে তাহলে তো একটা ইরর দেওয়া লাগে, যে অর্থাৎ ইরর মানে তাদেরকে বলতে হবে যে এই তো এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা একটা নাম দিবে, কি নাম দিবে, সেই জন্য তারা নামছে 404 ইরর। বুঝতে পারছেন? জি স্যার। স্যার দেখেন এইখানে আমার শুধু বললে স্যার আমি কিন্তু না, আরো আছে, কিন্তু আমার কিন্তু এটা আইডেন্টিটি আছে, কিন্তু এই 404 আইডেন্টিটিটা কি? এই মাকসুদে যেমন আপনি আইডেন্টিটি বলে ধরে নিচ্ছেন, 404 হচ্ছে একটা আইডেন্টিটি, ওর নাম হচ্ছে 404, ওর নাম হচ্ছে 404। ওর নাম যদি মাকসুদা দিত তাহলে আপনি মনে করতেন যে শুনতে একটু প্রিটি ভালো লাগতেছে, এবার মাইনা নেওয়া যায়। 404 আপনি মাইনা নিতে পারতেছেন না, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই যে দেখেন মানে কোথায় জানি আমার মাথায় আর কি ক্যাচ করতেছে না। সরি পেজ নট ফাউন্ড, ঠিক আছে?
ওদের বেলা ওরা একটা মেসেজ দিছে, এদের বেলার একটা মেসেজ দেয় নাই 404, এটাও একটা 404 এরর। আচ্ছা, মাথায় ক্যাচ করতেছেন, এটা হচ্ছে যে আপনার সাইকোলজিক্যাল ইস্যু, যে আপনি মাইনে নিতে পারতেছেন কি পারতেছেন না, আর কিছুই না। জি স্যার এরকমটাই স্যার। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে আমরা কোথায় যাব, ইরোরের ইয়েটা দিছি না লিস্ট আপনাদেরকে? দিছি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে ম্যাটার ডিসক্রিপশন বুঝলাম, ক্যানোনিক্যাল ইরর ফিক্সটা কিভাবে কি করে সেটা বুঝলাম। ফোকাস কিওয়ার্ডটা কি জিনিস, কে বলবে? মাকসুদা বলতে পারবেন? ফোকাস কিওয়ার্ড সজীব বলতে পারবেন? ফোকাস বলতে তো আমরা বুঝি যে একটা মানে আইডেন্টি করা, যেটা আর কি মানে ফোকাস করে নাকি খালি ফোকাস মারে, লাইট মারে খালি? একই কাজ কিন্তু। স্যার এটা আমি ভালো করে বলতে পারবো না স্যার ফোকাস তো স্যার আমরা যেটা বুঝি যেটা আর কি ভাইরাল হয় বেশি আর কি। হ্যাঁ ঠিক আছে তো, যে কিওয়ার্ডটার আর কি ডিমান্ড বেশি। হ্যাঁ ঠিক আছে তো, ভুল বলেন নাই তো আপনি কিছু। ফোকাস কিওয়ার্ড মানে কোন কিওয়ার্ডের উপর ফোকাস করা হচ্ছে বেশি, তাই তো? কোন কিওয়ার্ডটার উপরে বেশি নজর দিতেছে মানুষজন, তাই তো? জি স্যার। তো এখন ফোকাস কিওয়ার্ড কোনগুলো, যদি আমরা একটু সার্চ করতে চাই দেখি, ফোকাস কিওয়ার্ড, which one is focus keyword? আচ্ছা, ইউএস্ট হচ্ছে যে একটা এসইও টুল, ওরা একটা আর্টিকেল লেখছে, এটার উপরে ফোকাস কিওয়ার্ড কোনগুলোকে বলা হচ্ছে ছবি সহকারে দিয়ে দিছে। অনেকগুলো পেজ হয়ে গেছে, একটু ক্লোজ করে কমায় আনি। আমরা বুঝে ফেলছি যে ফোকাস কিওয়ার্ডটা আসলে কি। এখন কোনটাতে ফোকাস করব আমরা? গেট রিলেটেড, এই ক্ষেত্রে হচ্ছে এসইও যে টুলসগুলো আছে আপনাদেরকে তো বলা হয়েছে, যেমন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, ওদের ওখানে আপনি যখন কোনো পেজ তৈরি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে বলে দিবে ফোকাস কিওয়ার্ড। যেমন হচ্ছে যে ম্যাটা ডিসক্রিপশনের মধ্যে আপনি যখন কোনো লিখছেন, চুজিং দ্য রাইট ফোকাস কিওয়ার্ড ফর ইউর পেজ ইজ হার্ড, এইটা হচ্ছে যে একটা ফোকাস কিওয়ার্ড বলতে পারেন। ও যে এতটুকু যে লেখছে এটা হচ্ছে ম্যাটা ডিসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডটা হচ্ছে যে সবচেয়ে বেশি নজর কাড়ে, বা যেটা সবচেয়ে যে লেখাটা দেখলে একজন ভিজিটর আর কি সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হবে যে ওই সাইটটা ওপেন করার জন্য, ওইটাকে হচ্ছে ফোকাস কিওয়ার্ড বলে। আমি যতটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না আরো সুন্দর মতো হয়তো বলা যেতে পারে। আপনারা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা আপনারা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা আপনারা যখন টুল আছে এডিট করবেন তখন আপনার ওই সময় দেখায় দিবে কোনটা হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড কি অ্যাড করা হয়েছে কিনা। যখন আপনি ওয়ার্ডপ্রেস সাইটের ট্রাই করবেন তখন এটা শো করবে। আচ্ছা, এরপর হচ্ছেন যে আপনার ইন্টারনাল লিঙ্ক কি জিনিস? ইফাত বলেন, এটা তো আপনি জানেন। কই আছেন নাকি? আচ্ছা, সবাই খেয়াল করেন হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক কেউ জানেন না হয়তো বা। আখিমনি বলতে পারবেন ইন্টারনাল লিঙ্ক কি জিনিস? আমি আপনাকে একটা ওয়েবসাইট ওপেন করে দিই, আপনি বলেন এখানে কোনটা ইন্টারনাল স্যার লিঙ্ক। ইন্টারনাল। হ্যাঁ বলেন, সজীব বলেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার এক পেজের লিংকটা কি ইন্টারনাল লিংক? হ্যাঁ, সেটাও বলতে পারেন। আপনি নিজের পেজের মধ্যে যে ছবিগুলো দিচ্ছেন, ছবির মধ্যে যে লিঙ্ক দিচ্ছেন, অথবা কোনো টেক্সটের মধ্যে লিঙ্ক দিচ্ছেন, যেমন ধরুন রিড মোর হচ্ছে একটা লিঙ্ক, তাই না? এটা একটা লিঙ্ক না, এখানে ক্লিক করলে আরেকটা কিছু একটা পেজ ওপেন হবে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক কোনটা? এটা আপনার ওয়েবসাইটের মধ্যেই কাজ করতেছে। আর এক্সটার্নাল লিঙ্ক কোনটা? স্যার যেটা বাইরে থেকে সংগ্রহ করা।
হচ্ছে কোনো একটা পেজের কোনো একটা ওয়ার্ডে ক্লিক করলে যখন ওয়েবসাইটে নিয়ে যায় তখন ওই লিঙ্কটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। অন্য ওয়েবসাইটে, আপনার নিজের ওয়েবসাইটের ভিতরে না, নিজের বাড়ির জি বাইরে নিয়ে স্যার। যাওয়া, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের থেকে আরেকটা ওয়েবসাইটে, সোজা বাংলা এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্কও বলতে পারেন। কিরকম? আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যখন নিয়ে যাবেন তখন ব্যাকলিঙ্ক, কার ব্যাকলিঙ্ক এটা, আপনার নাকি যার ওয়েবসাইটে গেছে তার? বলেন তো কার ব্যাকলিঙ্ক? স্যার যার ওয়েবসাইটে গেল তার ব্যাকলিংক। এটা হচ্ছে আপনার কথা। ওকে মাকসুদ, আপনার কাছে কোনটা মনে হয় ব্যাকলিঙ্ক কোনটা? যে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক করলেন, যে লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল, এই ব্যাকলিঙ্কটা যে কে পেলো, আপনি পাইছেন নাকি যার ওয়েবসাইটে নিয়ে গেছে সে পাইছে? স্যার যার ওয়েবসাইটে নিয়ে গেছি সে পাইছে। শিওর আপনারা? জি স্যার। বুঝা বলতেছেন? জি স্যার। ভুল স্যার করতেছেন মনে আমি হইতেছে। স্যার আমার ওয়েবসাইটে আমি অন্য করে একটা কিছু লিখলাম, তখন তার কাছে চলে গেল, ওটা তো তারই হইলো। আচ্ছা সজীব, আপনার কাছে কোনটা মনে হয়? ওরা কি ভুল বলছে না সঠিক বলছে? স্যার আমার মধ্যে তারা সঠিক বলছে স্যার। আচ্ছা, সবাই যেহেতু ওনাদেরকে সঠিকই বলতেছেন তাহলে আর কি, তাহলে আপনারা সঠিকই বলছেন। ওইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। যা যে ওয়েবসাইটে যাবে আরেকটা ওয়েবসাইট থেকে, সেই হচ্ছে ব্যাকলিঙ্কটা পাচ্ছে। ওকে, স্যার ভয় পেয়ে গেছিলাম। তো কনফিউজ করার জন্য বলছি, ঠিক আছে। কনফিডেন্টটা যেহেতু ধরে রাখতে পারছেন, ওইটাই তো বিগ ডিল। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি তো অলরেডি বলে ফেলছি। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনটা কি জিনিস? আকিমনি বলতে পারবেন? ইফাত, সজীব, মেহেদি? স্যার ইমেজ স্যার অল্টার অপটিমাইজেশন হচ্ছে স্যার ইমেজ অপটিমাইজেশন হচ্ছে যে ওই ইমেজটার ফাইল যতটা সম্ভব ছোট করা, কিন্তু হচ্ছে কোয়ালিটি ঠিক থাকবে। কোয়ালিটি ঠিক থাকবে? আপনার ফাইলও ছোট করবেন, কোয়ালিটিও ঠিক থাকবে? হ্যাঁ স্যার। এটা কি সম্ভব? স্যার ফাইলের হচ্ছে মানে ছবি, মেইন ছবিগুলা রেখে দিব, তারপর আচ্ছা, আর কে বলবেন? ইমেজ অপটিমাইজেশন ইয়া যেটা বলছে, ইফাত যেটা বলছে, এটা কি ঠিক আছে কিনা? সজীব আপনি বলেন, আপনি কি বলার চেষ্টা করছিলেন? স্যার ওই যে স্যার ফাইলের সাইজ স্যার ফিক্স, মানে ছবির সাইজ 100 কেবির মতো হতে হবে। আর কত জিবি, কতটুকুর মধ্যে স্যার হতে হবে? ওইটা স্যার 100 কেবি। 100 কেবি? এটা ফিক্স 100 কেবি হইতে হবে? স্যার এত হইলে আর কি স্যার ভালো হয় স্যার। তারপর ওটা জেপিজি করতে হবে। জেপিজি? বাইরের জায়গা। পিএনজি করলে হবে না? জি না স্যার, পিএনজি করলে একটু সমস্যা হয়। কি সমস্যা? কি সমস্যা হয় স্যার? স্যার ওটা আমার স্যার একটু খেয়াল নাই, ওটা মনে নাই স্যার। আমি আর কি স্যার শুনছিলাম স্যার ওই যে পিএনজি করলে একটু সমস্যা হয়। না, পিএনজি করলে সমস্যা হয় না, এটা আপনার ভুল ধারণা। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার যখন কোনো ইমেজ যে সাইজ ছোট করতেছেন, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, সোজা বাংলা এটাই। কিন্তু এইখানে ইমেজ ছোট করলে আপনার ইমেজের রেজুলেশন কিছু কমে যাবে, এটা আপনার হুবহু সেম থাকবে না, বুঝতে পারছেন ইফাত? আর হ্যাঁ স্যার, কিন্তু হচ্ছে আমি যখন পড়েছিলাম তখন ওইখানে এরকম লেখা না, ছিল যে এরকম লেখা ছিল না, আমি শিওর আপনি এরকম লেখা পান নাই। আপনি যেটা বলছেন যে কোয়ালিটি সেম থাকবে না, কোয়ালিটি একটু ডিফার হবে। তো ইমেজ অপটিমাইজেশনের জন্য যেটা অনেক টুল আছে বা অনেকে আছে, অনেকগুলো আছে যারা কিনা মোটামুটি অলমোস্ট কাছাকাছি রাখতেছে, বোঝা যায় না ব্যাপারটা যে চেঞ্জ হয়েছে, কিন্তু তার মানে এই না যে সেম থাকতেছে, ঠিক আছে? এখানে কিছুটা আপনার রিডিউস হবে আপনার রেজুলেশনটা। আর পিএনজি বা জেপিজি দুইটাই ভালো, পিএনজিতে কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, পিএনজি করে সাধারণত মানুষজন ট্রান্সপারেন্ট করার জন্য, ট্রান্সপারেন্ট ইমেজগুলোর জন্য পিএনজি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর আইডিয়াল যদি বলি যে বেস্ট সাইজ, সেটা হচ্ছে যে আপনার যেটা সজীব বলছে সেটা ঠিক আছে, 100 কেবি হতে পারে, তবে
চেষ্টা করবেন 70 কেবি থেকে 100 কেবির মধ্যে। 70 কেবি থেকে 100 কেবির মধ্যে হলে সেটা সবচেয়ে ভালো বা মোটামুটি আইডিয়াল একটা সাইজ ধরতে পারি আমরা। এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আমরা যে ইমেজগুলো তুলবো ওয়েবসাইটের মধ্যে সেই ইমেজের সাইজগুলো যাতে খুব বেশি বড় না হয়, আবার ওইটা খেয়াল রাখতে যে যাতে আবার এমন না হয় যে ইমেজের রেজুলেশনটা যাতে নষ্ট হয়ে গেল সেটা যাতে না হয়, খুব বেশি যাতে চেঞ্জ না হয় সেটা আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার ইমেজ ওয়েবসাইটটা দ্রুত ব্রাউজ করতে সুবিধা হবে, দ্রুত ব্রাউজ করলে র্যাঙ্ক পাইতেও সুবিধা হবে। ক্লিয়ার? ইমেজ অপটিমাইজেশন নিয়ে আর কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা স্যার, আমরা যখন মেসেঞ্জার থেকে কোনো ছবি ডাউনলোড করি তখন ওইটার রেজুলেশন একটু কমে যায়। রাইট। স্যার রেজুলেশন বাড়ানোর কি কোনো মানে ওয়েবসাইট মানে কোনো কিছু আছে? ওইটা দিয়ে রেজুলেশন বাড়াতে পারবেন, কিন্তু মেন ইয়েটা নষ্ট হয়ে যাবে ছবিটা। ওই নষ্ট ছবি থেকে মেন ছবিতে আনলে সমস্যা, ওইটা সহজে ভালোভাবে হয় না, কিন্তু ভালো ছবি থেকে নষ্ট করা যাবে। মানে স্যার এমনিও যদি গুগল থেকেও কোনো কিছু ডাউনলোড করে অনেক সময় দেখা যায় যে রেজুলেশন খারাপ, তো স্যার রেজুলেশন ভালো করার কি কোনো ওয়ে আছে কিনা? খুব বেশি আসলে লাভ হবে না, আছে ওয়ে আছে, কিন্তু সেগুলো অ্যাপ্লাই করে খুব বেশি চেঞ্জ হয় না। কথা বুঝতে আচ্ছা পারছেন? স্যার। ওইটা আসলে খুব বেশি সুবিধাজনক হয় না। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট রেশিওটা কি জিনিস, কে বলতে পারবে? কে বলতে পারবেন আপনারা? হ্যালো স্যার। স্যার অ্যাঙ্কর টেক্সট রেশিও স্যার আর কি বিভিন্ন অঙ্কের সমাধান করার জন্য অঙ্কের লিঙ্কগুলো এই টেক্সটে দেওয়া থাকে স্যার। খুবই ভুল ধারণা। আর কেউ? আচ্ছা, অ্যাঙ্কর কি জিনিস এটা বলতে পারেন ওয়েবসাইটের মধ্যে? স্যার স্যার অ্যাঙ্কর টেক্সট রেশিও হলো স্যার মানে আমাদের যে ব্যাকলিঙ্ক আছে স্যার, ওই ব্যাকলিঙ্ক থেকে যা আমার বিষয়গুলো পড়ছে স্যার ওরকম বিষয় স্যার। আমার প্রোফাইলের ব্যাকলিঙ্ক গুলো আছে স্যার, এরকম না স্যার? অনেকটা এরকম বলতে পারি। আমরা যদি আরেকটু ভালো মতো বোঝার জন্য মনে করেন আমরা দুসরা ছোট্ট ওয়েবসাইটে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এইখানে যে লিঙ্কগুলো দেখতেছেন এমন অনেক জায়গায় পাবেন আপনি, যেখানে এইখানে ক্লিক করলে তার একটু নিচে নামায় নিয়ে আসবে। আর একটু যদি বেশ ভালোভাবে বুঝতে চাই, ওয়ান সিঙ্গেল পেজ ওয়ার্ডপ্রেস থিম, কি আসলে অথবা যে কোনো একটা ওয়েবসাইটে যাই আমরা, ব্যাকলিঙ্ক কমানোর জন্য সাধারণত এই কাজটা করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করার চেষ্টা করতেছি। তো এই যে ওদের ডেমো একটা ওয়েবসাইটে আসলাম, ডেমো ওয়েবসাইট থেকে আমি মূলত মেইন জিনিসটা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে মূল যেই অ্যাঙ্কর লিঙ্ক যেটা বলে সেটা আগে বুঝেন, তারপর হচ্ছে যে বাকিটা বুঝেন। এটাকে একটা প্রি লোডার বলে, সবাই খেয়াল করেন। এই যে বি
যেটা ফেড হচ্ছে, ডার্ক হচ্ছে, লাইট হচ্ছে, এটা হচ্ছে প্রিলোডার। এরকম অনেকে অনেক ধরনের অপশন ইউজ করে, যেটা হচ্ছে কি এটা রাখে এই জন্য যে আপনার ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর আসলো, আসার পরে যদি ওয়েবসাইটটা লোড হয়, বেশি সময় নিতে লোড হয়, তখন প্রিলোডার ইউজ করে এই জন্য যে যাতে বোরিং না হয়। কিন্তু প্রিলোডার কিছু সুবিধা আছে যেমন অসুবিধাও আছে তেমন, খেয়াল করেন। আর সেটা হচ্ছে যে আমার এখানে এক পেজের মধ্যে, আচ্ছা আমি যদি এখানে আলাদা আলাদা, এটা কেমনে করে সিঙ্গেল পেজ হইলো আমার মাথাতে ঢুকলো না। এটা দেখানোর আগে কয়েকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট রেশিও, যেটা সেটা হচ্ছে আইডিয়াল, সবচেয়ে ভালো মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে 35 থেকে 45% লিঙ্কের মধ্যে আপনি এটা যদি নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে যে খারাপ না। সেটা হচ্ছে আপনি ব্যাক লিঙ্কটাকে কাভার করার জন্য সেটা মূলত এটা করা হয় আর কি। আর এইখানে যেটা আমি এই পেজটাতে কেন আসছি, আমি যদি এখানে সিমোরে ক্লিক করি, খেয়াল করেন সিমোরে ক্লিক করলে আমাকে উপরে নিয়ে গেছে অথবা অন্য জায়গায় নিয়ে আসছে। আমি যদি আর কোনো লিঙ্ক থাকে, আমি একটু লিঙ্ক ক্লিক করলে আপনাদের বুঝতে সুবিধা হইতো, অথবা সবার নিচে দেখেন এখানে একটা আছে বাটন, এখানে যদি আমি ক্লিক করি আমাকে সবার উপরে নিয়ে যাবে। আমার নিজের পেজের মধ্যে যে লিঙ্কটা আমি তৈরি করতেছি সেই লিঙ্কটা আমার ওই সেম পেজের মধ্যেই নিয়ে যাচ্ছে, আর একটা নির্দিষ্ট প্লেসে আমাকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত হচ্ছে যে অ্যাঙ্কর লিঙ্ক বলা হয় আপনার। ক্লিয়ার আপনারা? অ্যাঙ্কর লিঙ্ক কোনটাকে বলে, যেমন মনে করেন এইটাকে যদি আমি ক্লিক করি, ও আচ্ছা এটা তো সিঙ্গেল পেজ না, কোন আনন্দ ওর ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে সিঙ্গেল পেজ বললো বুঝলাম না। এটা হচ্ছে সেম যেখানে আছে ওইখানে ক্লিক করবেন, আপনাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে ওই পেজের মধ্যে, সেটা হচ্ছে অ্যাঙ্কর বেস। বুঝতে পারছেন নাকি বুঝতে পারি নাই? জি স্যার, বুঝেছি। কম বুঝছেন সবাই, একটু ঝিম মেরে গেছে। আসলে সবাই রিডিউস করতেছে ব্যাক লিঙ্কটাকে রিডিউস করার জন্য, অনেকে মনে করেন যে এটা ব্যবহার করতেছে। আর হচ্ছে যে সর্বোচ্চ 10% হচ্ছে যে আপনার এই এক্সাক্ট যেটা অ্যাঙ্কর আছে সেটার ম্যাচ করে যাতে সর্বোচ্চ 10%, এবং ক্যাটাগরির জন্য হচ্ছে যে আপনার 35 থেকে 45% এরকম করে এটা নির্ধারণ করে। এটা অবশ্য আপনাদের অত মাথা ব্যথা নেই, আপনাদের অতটা না বুঝলেও চলবে, কারণ কি এটা হচ্ছে যে ডেভেলপার তারা করবে, বাট আপনাদের বুঝতে হবে এই জন্য যে আপনারা এই জন্য কোনো প্রকার তাদেরকে বলে দিতে পারেন যে সর্বোচ্চ আপনারা যদি অ্যাঙ্করের যে লিঙ্কটা করেন আপনারা এই পরিমাণ করতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে ডেভেলপার যারা, তারা যে ব্যাপারটা দেখবে, এটা আপনারা যারা ডিজিটাল মার্কেটিং তাদের অতটা বেশি কাজে লাগবে না। আচ্ছা, এরপর ইমেজ অপটিমাইজেশন বুঝতে পারছি আমরা। এরপর হচ্ছে যে ইউজ দ্য সোশ্যাল শেয়ারিং বাটন, এটা তো সবাই মনে জানেন। ইউজ দ্য সোশ্যাল শেয়ারিং বাটন এটা কি জিনিস? যেমন মনে করেন এখানে একটা ফেসবুকের আইকন দেখেন, এখানে অবশ্য ক্লিক করলে ওরা আমাদেরকে নিয়ে যাবে ওদের পেজে, এইটা না। সোশ্যাল শেয়ারিং আইকন হচ্ছে যে আরেকটা, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে এখানে এই পোস্টটা আছে, এই পোস্টটা এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে ওইখানে আইকনে ক্লিক করলে এই পোস্টটা শেয়ার করে নিয়ে যাবে আমার অমুক জায়গায়, শেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে যে সোশ্যাল শেয়ারিং বাটন। ক্লিয়ার নাকি এটা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো? স্যার এটা আরেকটু বলবেন। সোশ্যাল শেয়ারিং বাটন কোনটা? এটা সবচেয়ে ভালো পাওয়া যায় নিউজ পেপারের মধ্যে। যদি আমি প্রথম আলো.কমে যাই, নিউজ পেপার পত্রিকা এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে যে সোশ্যাল শেয়ারিং বাটনগুলো, আর অনেকেই অনেক ওয়েবসাইটের মধ্যেই রাখে। এত স্লো কেন? ইন্টারনেট স্লো নাকি? লিঙ্ক ইউআরএল চেঞ্জ করছে ওরা।
ওদের সাইট ডাউন। আচ্ছা, অন্য কোনো পত্রিকা দেখি আমরা। স্যার মাঝখানে মনে হয় একটা হাইপেন আছে স্যার। দিছি, এই যে দেখেন মাঝখানে হাইপেন, ওইটা সহ দিছি। এটা হচ্ছে যে বর্তমানে যেটা লোড নিচ্ছে ওইটা। ওদের সাইটই ডাউন, আপনারা ট্রাই করে দেখেন। এটা কাদেরটাতে আসলাম, নো থ্যাঙ্কস। যদি আমি এটার মধ্যে যাই, দেখি ওরা করছে কিনা এইটা। জি, পাওয়া গেছে। এখানে দেখেন, সবাই খেয়াল করেন, এখানে যে নিউজটা আছে, নিউজের শেষে এই সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো দেওয়া আছে, টুইটার আছে, শেয়ার ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, ইমেল করতে পারবেন অথবা অন্য কোথাও লিঙ্কটা শেয়ার করতে পারবেন। যদি আপনি শেয়ারে ক্লিক করেন, আপনার যে ফেসবুক পেজের যে টাইমলাইন, সেখানে আপনার এই নিউজটা শেয়ার হয়ে যাবে বা আপনার কাছে নিউজটা দেখতে পারেন। সাধারণত আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে এইভাবে নিউজ দেখতে পারেন, এইভাবে শেয়ারগুলো করা হয়। আর এটা হচ্ছে যে সোশ্যাল শেয়ারিং বাটন। এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে থাকলে ভালো। এটা হচ্ছে এসইও র্যাঙ্কিং এর জন্য হেল্প করে বা আপনার লিঙ্কটা স্প্রেড করতে সাহায্য করে। ক্লিয়ার? ওকে, তাহলে কি মোটামুটি আমরা সবগুলো আমরা জেনে নিছি না? কোনো কিছু বাদ তো নাই, আছে কি? স্যার জি বলেন। সবুজ কালার শেয়ারটা তাহলে কি? এটা হচ্ছে লিঙ্ক শেয়ার করবে। চলেন দেখে আসি আমরা। কই, এই যে শেয়ারের মধ্যে ওরা অনেক অপশন দিয়ে দিছে। এইখানে কোনটাতে যাবেন, যে প্রিন্ট চাইলে প্রিন্টের সাথে প্রিন্ট করতে পারবেন, গিটহাবের লিঙ্ক ইয়ে করতে পারবেন, ব্লগারের মধ্যে শেয়ার করতে পারবেন, অনেকগুলো অপশন দিয়ে দিছে। ক্লিয়ার? স্যার এটা বলি না, মানে এইটার নাম কি এটা বলছি। এটা কোনো নাম নাই, এটা হচ্ছে বাল্ক সিস্টেম, ওরা শেয়ারিংটা সিস্টেম করছে। ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে। স্যার এটাও কি তাহলে সোশ্যাল শেয়ারিং বাটন হইতে পারে না? হ্যাঁ, এটা হইতে পারে। ওরা আর স্প্রেড করার জন্য আর অনেকগুলো অপশন যাতে একসাথে দিয়ে দেয়, এতগুলো আইকন তো এখানে দেওয়া যায় না। এই জন্য তারা মেন যেগুলো সেগুলো দিয়ে দিছে, আর পাশাপাশি ওইটা দিয়ে দিছে, ওই একটা দিয়ে, যাতে অনেকগুলোর কাজ হয়ে যায়। জি স্যার। দেখেন এইখানে একটা আছে, টিপস টু রাইট ইফেক্টিভ ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস। এটা হচ্ছে ইউটিউব, ওরা নিজেরা তৈরি করছে, ইউটিউব ক্রিয়েটরস নামে চ্যানেল। এইখানে আপনাদেরকে আমরা যদি নিয়ে যাই শেয়ারের অপশনে, এইটা একটা সোশ্যাল শেয়ারিং আইকনের মতো। দেখেন শেয়ারে ক্লিক করলে ও কতগুলো অপশন দিছে। একটা হচ্ছে যে ফেসবুক, টুইটার, ইমেল, এগুলো হচ্ছে কমন। আরও আছে এখানে দেখেন, এর চিহ্ন দিয়ে, দেখছেন এর চিহ্ন দিয়ে দিছে। এটা সোশ্যাল শেয়ারিং আইকন, ওরা দিছে এইভাবে। ওই সবুজ যেটা দেখছেন ওরা দিছে ওইভাবে, ইউটিউব দিছে এইভাবে। আবার আপনি চাইলে এখানে লিংকটা কপিও করতে পারেন, এখান থেকে কপি। স্যার এরকম মোবাইলেও হয়? হ্যাঁ, হবে না। স্যার ফেসবুকে কোনো পোস্ট শেয়ারিং করতে গেলে যে আমি মেসেঞ্জারে দিব না, গ্রুপে দিব না, পেজে দিব না, আমার নিজের টাইমলাইনে দিব না, ফ্রেন্ডস বন্ধুদের টাইমলাইনে দিব, এরকম অপশনগুলো থাকে আর কি। হ্যাঁ, অপশন তো আছে। আপনি যখন অনেকগুলো স্যার অ্যাপস ফেসবুকে যদি দেন, ফেসবুকে দেওয়ার সাথে সাথে এটা শেয়ার হয়ে যাবে না, ওইখানে পোস্ট আকারে সামনে আসবে। এরপর আপনি কোথায় এটা শেয়ার করবেন সেইটা অপশনটা এরপরে যাবে। ইন্টারনেটটা এখানে একটু স্লো। ফেসবুক তো নিশ্চয়ই ডাউন না। পোস্ট আকারে আসছে, পোস্ট আকারে আসার পর এখন আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। কোথায় আমি এটা শেয়ার করব, এই যে এখানে শেয়ার টু নিউজ ফিড অর স্টোরি, এটা হচ্ছে আমার ফিড ইয়েতে আসবে। অথবা যদি আমি ফ্রেন্ডদের টাইমলাইনে শেয়ার করতে চাই, সেই অপশন এটা সিলেক্ট করে ফ্রেন্ডের টাইমলাইনে আমি শেয়ার করবো, আমার টাইমলাইনে না। আর তারপর শেয়ার ইন এ গ্রুপ, চাইলে কোনো ফেসবুক যে গ্রুপ আছে সেখানে। এটা হচ্ছে যে ইভেন্ট শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ, আপনি যে পেজগুলো ম্যানেজ করতেছেন সেই পেজের মধ্যে চাইলে আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার ইন এ প্রাইভেট মেসেজ, এটা হচ্ছে যে আপনারা যে চ্যাটিং করেন, এই চ্যাটিং যার সাথে করবেন তার সাথে চাইলে স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার।